আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ৩৯তম ক্লাস, সেটা হচ্ছে ভয়েসের উপর আমাদের দ্বিতীয় পার্ট আর কি। অর্থাৎ ভয়েসের উপর আমরা 3টা ক্লাস নিব। সবাই কেমন আছেন? আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। সবাই একটু রেসপন্স করবেন যে সবকিছু ঠিকঠাক কিনা বা আমাকে সবকিছু দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই একটু রেসপন্স করবেন। আর সকলেই কেমন আছেন একটু জানাবেন। আজকে আমাদের প্রায় দেখতে দেখতে অনেকগুলো ক্লাস শেষ, আমরা প্রায় সময়ের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। আমাদের সামনের ক্লাসগুলো হয়তো বা দ্রুত গতিতে শেষ হবে, কারণ এই শুরুর জার্নিটা অনেক কঠিন ছিল। হ্যাঁ, মাস্টার বইটা এমনিতেই বোরিং, তারপরে দেখা যাচ্ছে অনেক বিষয় থাকে, হ্যাঁ, অনেক কিছু আপনারা জানেন না, অনেক নতুন নতুন তথ্য আসে এবং এত তথ্য যে তথ্য মনে রাখা এবং প্রত্যেকটার সাথে রিলেট করা জটিল হয়ে যায়। বাট আমাদের সামনের ক্লাসগুলো আরো সুন্দর হবে আশা করি, এবং আপনারা এর সাথে রিলেট করতে পারবেন। তো আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি হাসিবুর, ওকে, সে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন এবং সবকিছু ঠিকঠাক কিনা একটু রেসপন্স করেন। হ্যাঁ, আমাদের এখন বেশিরভাগ ক্লাসগুলোই স্লাইড হচ্ছে মাস্টার বইয়ের তো পড়ানোই হবে, পাশাপাশি কিছু বেসিক ক্লাসগুলো নিব, কারণ এই টপিকগুলো আমাদের মোটামুটি প্রয়োজন আছে। হ্যাঁ, তো আমরা একটু চলে আসি। দেখেন, ভয়েসের আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে ভয়েসটা কি, কিভাবে হয়, হ্যাঁ, এবং ভয়েসের কিভাবে প্যাটার্ন, অর্থাৎ বেসিক যে প্যাটার্ন গুলো সেগুলো আমরা শিখাইছিলাম। এরপর সাবজেক্ট অবজেক্ট এগুলো শিখাইছিলাম। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রুল 1, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা যেই বইতেই যান না কেন দেখবেন এলোমেলো ভাবে দেওয়া আছে, মনে রাখতে পারে না। বাট আমি ওইটা সকল তথ্য এক জায়গায় নিয়ে এসে রুল 1 অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়েছি, যেন কোনো কিছু নিয়ে আপনার মধ্যে আর ভয় না থাকে। হ্যাঁ, আপনার মধ্যে আর কোনো তথ্য নিয়ে ঝামেলা না থাকে। তো এটা এগুলো কিন্তু পড়ানো হয়েছে, ঠিক আছে। এবং এই যে সবগুলোর উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটারই কিন্তু দেখেন যে প্রশ্ন মার্ক গুলো রয়েছে, প্রশ্ন প্র্যাকটিস করে দিয়েছিলাম। তারপরে আমরা যদি একটু চলে আসি, কিছু প্রশ্ন সলভও করিয়েছিলাম। তারপরে আজকে কথা বলবো রুল 2, অর্থাৎ ভয়েসে আমার সাজানোর স্টাইল থেকে আমি 7টা নিয়ম বের করেছি। হ্যাঁ, এই 7টা নিয়ম পড়লে ইনশাআল্লাহ আপনার ভয়েস থেকে যে কোনো ভাবে যদি প্রশ্ন আসে আপনি প্রশ্ন সলভ করতে পারবেন, যদি কন্টেন্টটা খুব ভালোভাবে বুঝে থাকেন, ঠিক আছে। আচ্ছা,
তো এখন আমাদের যে কাজগুলো, হ্যাঁ, আমরা আগের জিনিসটা জানবো, শিখবো, লজিক্যালি বুঝবো, এবং এইটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু আবার প্রশ্ন সলভ করবো। ঠিক আছে, আমরা কি বললাম যে আমরা জিনিসটা আগে বুঝবো, তারপর এটার উপর ডিপেন্ড করে আমরা প্রশ্নগুলো সলভ করবো। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু সবাই রেসপন্স করেন তো। এখানে যে আমাদের সাদা স্লাইডটা দেখতে পাচ্ছি, কারণ কি দেখতে কোনো প্রবলেম হচ্ছে? কারণ আমার বেশিরভাগ স্লাইড হচ্ছে আমাদের ব্লক নেওয়া হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা এখন একটু বুঝি। হ্যাঁ, তো আমরা এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু অবজেক্ট শিখে ফেলবো। হ্যাঁ, অবজেক্টের ব্যবহারটা শিখে ফেলবো। দেখেন রুল 2 তে হচ্ছে আমরা আপনাদেরকে পড়িয়েছিলাম ফ্যাক্টিটিভ ভার্ব। হ্যাঁ, ভার্বের ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে ভালো করে দেখিয়েছিলাম যে ফ্যাক্টিটিভ ভার্বটা আসলে কি। এখানে আরেকবার একটু মনে করে দেই, ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে দুইটা অবজেক্ট থাকবে। কয়টা অবজেক্ট থাকবে? দুইটা অবজেক্ট থাকবে। ফ্যাক্টিটিভ ভার্বে কয়টা অবজেক্ট থাকবে? দুইটা অবজেক্ট থাকবে। সেই দুইটার আমরা যদি বলি যে দুইটা অবজেক্টের প্রথম অবজেক্টটি দ্বিতীয় অবজেক্ট সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ প্রথম অবজেক্টটি দ্বিতীয় অবজেক্টের সাহায্য ছাড়া কি করতে পারে না? অর্থ প্রকাশ করতে পারে না। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। এখানে দেখেন দে মেড মি। হ্যাঁ, দে মেড মি, তারা আমাকে তৈরি করেছিল। এই যে মি, দেখেন এটা হচ্ছে প্রথম অবজেক্ট, ক্যাপ্টেন এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। তাহলে তারা আমাকে তৈরি করেছিল। আচ্ছা আমাকে একটু বলেন তো কি তৈরি করেছিল? আমরা বলছিলাম ক্যাপ্টেন তৈরি করেছিল। হ্যাঁ, ক্যাপ্টেন তৈরি করেছিল। তার মানে এই যে প্রথম অবজেক্ট দ্বিতীয় অবজেক্ট ছাড়া কি অর্থ কমপ্লিটলি প্রকাশ করতে পারে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। কি ফ্যাক্টিটিভ অবজেক্ট? এখন আমরা বুঝে ফেললাম যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি। এখন আমাদের কাজ কি? এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে আমরা কি করতে পারি বলেন তো? এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। মূলত উদ্দেশ্যটা এটাই। তাহলে একটু আসি, আমরা দেখেন they made me captain। আচ্ছা আমাকে একটু বলেন তো, এখানে দেখেন তো দুইটা অবজেক্ট না? তাহলে আমরা যদি আপনাদেরকে দেখাই যে তো দুইটা অবজেক্ট, দেখেন they made me captain। তাহলে আমরা প্রথমে দেখেন ক্যাপ্টেনটা আমরা রেখে দিলাম। ক্যাপ্টেনটা আমরা রেখে দিলাম। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে আই মেড কি? আমরা জানি মেক এর পাস্ট হচ্ছে মেড। হ্যাঁ, তো মেড হচ্ছে কি বি2। মেড কি বি2, বি2 থাকলে কি বসে? ওয়াজ বসে। হ্যাঁ, দেখেন তাহলে আমরা আই এর সাথে কি বসে? এখন যদি আই না থাকে দেই থাকতো তাহলে আমরা কিন্তু ওয়্যার দিতাম। বুঝতে পারছি? কিন্তু এখানে যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা কি লিখব? আই ওয়াজ, তারপর মেড এর ভিতরি মেড, আই ওয়াজ মেড। বাকি কি ছিল? ক্যাপ্টেন। আই ওয়াজ মেড ক্যাপ্টেন। তারপরে দেখেন একটা কি আসছে? বাই। কোনটা কি? ওই যে ভয়েসের বাই, তাহলে দে এর অবজেক্ট হচ্ছে দেন। তার মানে এই জায়গাটায় মূল ইস্যুটা কি? এই জায়গাটায় মূল ইস্যু কি আমরা বলি? এই জায়গায় মূল ইস্যুটা হচ্ছে প্রথমে আপনাকে দেখতে হবে মূল ফোকাস হচ্ছে দুইটা অবজেক্ট আছে। দুইটা অবজেক্ট থাকলে এটাই হচ্ছে আমার মূল ফোকাস। তাহলে দুইটা অবজেক্ট থাকলে আমাকে কি করতে হবে? দুইটা অবজেক্ট প্রথমটি দ্বিতীয়টি ছাড়া উচ্চারিত হতে পারে। তাহলে প্রথমে মি এর সাবজেক্ট হচ্ছে আই নিলাম, আর মেড হচ্ছে কি পাস্ট, এইজন্য ওয়াজ মেড ক্যাপ্টেন, ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দে। এখন যারা প্রথম ক্লাসটা করেন নাই ভয়েসের, আজকের ক্লাসটা মানে আজকের ক্লাস করতে কষ্ট হয়ে যাবে, কারণ এগুলো আমরা পূর্বের ক্লাসে পড়িয়েছি। তারপর সেকেন্ড দেখেন 2 নাম্বারটা, উই ইলেক্টেড হিম এমপি। তাহলে হিমটা কি? প্রথম অবজেক্ট, এমপিটা কি? দ্বিতীয় অবজেক্ট। তাহলে হিম এর সাবজেক্ট কি? হি। ইলেক্টেড, ইলেক্টেড কি? ভি2। ইলেক্টেড কি বলেন তো? ভি2। তাহলে হি ওয়াজ ইলেক্টেড, কারণ আমরা হি এর সাথে কে বসাই? ওয়াজ বসাই। হি ওয়াজ ইলেক্টেড এমপি। তারপর হুই ছিল, হুই থেকে বাই আস। সহজ হিসাব। তাহলে এই দুইটা প্যাটার্ন জাস্ট একটু ভালোভাবে খেয়াল করেন। এখন দেখেন অবজেক্ট, ডাবল অবজেক্টটা কি? হ্যাঁ, ডাবল অবজেক্ট আমরা ভার্বের ক্লাসে পড়াইছিলাম, জাস্ট একটু মনে করাই দেই। ডাবল অবজেক্টটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, এই ফ্যাক্টরিটিভ ভার্ব কোনগুলো? মেক, ইলেক্ট, সিলেক্ট, চুজ, কনসিডার। পরীক্ষায় আসলে এই ভার্ব থেকে বেশিরভাগ আসবে। তো ডাবল অবজেক্ট কি? ডাবল অবজেক্ট হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্বগুলো ছাড়া আরো কিছু ভার্ব আছে যারা ডাবল অবজেক্ট কাজ করে। এই ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে প্যাসিভ করা যায়। অবজেক্টকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে কি করা যায়? প্যাসিভ করা যায়। এই ডাবল অবজেক্টিভের ভার্বগুলো হচ্ছে গিভ, সেন্ড, শো, লেট, টেক, প্রমিস, রিফিউজ, টেল, ব্রিং, বাই, প্ল্যান। এই শব্দগুলো একটু দেখে রাখবেন। এখন আপনাদের একটা উদ্দেশ্যে একটা কথা বলি। হ্যাঁ, আপনাদের একটা যেটা মানে আমি বেসিক্যালি
খুব অ্যানালাইসিস করে যেটা দেখেছি, আপনারা কি করেন, এই শব্দগুলো দেখবেন বিভিন্ন জায়গায় ছন্দ আকারে আপনাকে পড়াচ্ছে। হ্যাঁ, দেখবেন যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা সিনোনিম অ্যান্টোনিম আপনাকে ছন্দ ছন্দ দিয়ে মুখস্থ করাচ্ছে। হ্যাঁ, তো এটা মানে হচ্ছে ক্ষুদ্র পরিসরে ঠিক আছে, কিন্তু যখন আপনি একটু বড় পরিসর অর্থাৎ মানে মানে পুকুর হলে ঠিক আছে, যখন আপনি সমুদ্র চিন্তা করবেন, তো এই সমুদ্রকে আসলে ছন্দ দিয়ে মনে রাখা ইম্পসিবল। কয়টা ছন্দ মুখস্থ করবেন? এই সিস্টেম বা পাঠ্যাং গুলো যারা পড়াচ্ছেন, আপনাকে হয়তো বা আমার কিছুটা সাময়িক ভালো লাগবে, আনন্দ লাগবে ভিতরে, আরে ভালো তো, কিন্তু ওভারঅল যদি চিন্তা করেন, আপনি কতগুলো ছন্দ মুখস্থ করবেন? এটা কি পসিবল? পসিবল না। এই জন্য মেমোরাইজিং মেমোরাইজিং তারপরে কিছু কিছু জায়গার শব্দগুলো সব জায়গায় ছন্দ নেবে না, ছন্দ দরকার আছে সেটা স্পেসিফিক 2 4 5টা জায়গায়, কিন্তু আপনি যদি মনে করেন 200 ছন্দ মুখস্থ করবেন, এটা কি আদৌ পসিবল? তার মানে ইংরেজিটা লজিক্যালি বুঝে বুঝে পড়তে হবে, সেটা হচ্ছে অর্থ দিয়ে বুঝতে হবে, আর একটা হচ্ছে বিভিন্ন টেকনিক দিয়ে বুঝতে হবে। টেকনিক মানে এটা না যে আপনি অনেক অনেক ছন্দ দিয়ে পড়বেন, এরকম না। এটা করতে গেলে সব থেকে ভুল, ঠিক আছে? কারণ চাকরির সিলেবাস অল্প একটু না, বিশাল বড়। সো আপনাকে কিছু জায়গায় শুধু ছন্দের দিকে ফোকাস করা যাবে না। এই শব্দগুলো গিভ, সেট, শো, লেট, ফেক, প্রমিস, রিফিউজ, টেল, ব্রিং, বাই, ফ্লাগ বারবার পড়তে হবে। বারবার পড়ে প্রশ্ন বেশি বেশি সলভ করতে হবে, বেশি এক্সাম দিতে হবে, বেশি হচ্ছে আপনার চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। তাহলে একটু চলে আসি, দেখেন আমরা এখানে কি বলতে পারি, একটু মজার বিষয় দেখেন। Abdullah has given me a pen. Abdullah has given me a pen. আচ্ছা একটু ভালো করে খেয়াল করেন তো, এখানে আছে কি has given। has given মানে কি? has, দেখেন has given মানে কি বলেন তো, এগুলো নোট করে নেন পারলে। হ্যাঁ, has given মানে হচ্ছে has প্লাস v3, তার মানে এই has given এর মাঝখানে একটা বিন নিয়ে আসতে হবে। এটা পড়াইছিলাম না গত ক্লাসে, যে has given থাকলে কি has প্লাস v3, তাহলে কি হবে, একটা মাঝখানে বিন নিয়ে আসতে হবে। তাহলে একটু চলে আসি, আব্দুল্লাহ has given me a pen। এখানে দেখেন মি একটা অবজেক্ট, a pen একটা অবজেক্ট। দেখেন তাহলে মি একটা অবজেক্ট, a pen একটা অবজেক্ট। এখন অনেকেই চিন্তা করতে পারবেন, হ্যাঁ, অনেকে চিন্তা করেন যে ভাইয়া, যে has একটা অবজেক্ট, সরি মি একটা অবজেক্ট, a pen এই দুইটা অবজেক্ট, তাহলে আমি কোনটাকে কাউন্ট করব? এটাই হচ্ছে ডাবল অবজেক্টিভ। এটা কি কয়টা অবজেক্ট থাকবে? দুইটা অবজেক্ট। আপনি যে কাজটা করবেন ভালো করে চিন্তা করেন, অপশন যেটা থাকবে আপনাকে অ্যানসার সেটা করতে হবে। আপনার লজিক্যালি বুঝতে হবে, অপশন যেভাবে থাকবে আপনাকে অ্যানসার সেভাবে করতে হবে। কিভাবে? দেখেন, এটা ছিল অ্যাক্টিভ, এখন প্যাসিভ করব। আমি যদি যদি প্রথমেই চিন্তা করি যে ভাই আমি মি কে দিয়ে কাউন্ট করব, অর্থাৎ মি কে দিয়ে আমি শুরু করব, তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে কি আই। আই এর সাথে কে বসে? আই এর সাথে কে বসে বলেন? আই এর সাথে হ্যাভ বসে, রাইট? আই এর সাথে কে বসে? হ্যাভ বসে। তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ, এই যে আই হ্যাভ গিভেন, মাঝখানে একটা বিন নিয়ে আসবেন, তাহলে আই হ্যাভ বিন গিভেন। তারপরে কি নিয়ে আসতে হবে? বাকিটাকে আপেন বসাই দিলেন, এরপরে কি অবজেক্ট বাই আব্দুল্লাহ। তাহলে আমরা এখানে কি দেখলাম বলেন তো? এখানে দেখলাম চমৎকার ভাবে, দেখেন দুইটা অবজেক্ট, আমরা মি কে সাবজেক্ট কাউন্ট করব, মানে প্রথমটা সাবজেক্ট কাউন্ট করব। তাহলে আমরা বলতে পারি আই নিয়ে আসলাম, আই এর সাথে কি হ্যাভ বসে? না, আই এর সাথে কে বসে? হ্যাভ বসে। এগুলো একদম বেসিক নিয়ম। ওই হ্যাভ হ্যাজ কার সাথে কি বসাবেন এটা আমরা রাইট ফর্ম ভাবে তারপরে দেখাই দিব আপনাদেরকে, যদি এগুলো পড়াই ফেলছে। আই হ্যাভ, তারপরে দেখেন কি বলবে? আই হ্যাভ গিভেন। এই যে হ্যাভ গিভেন মাঝখানে কি বসাই দিবেন? বিন বসাই দিবেন। আই হ্যাভ গিভেন, তারপরে কি ছিল? আপেন ছিল, আপেন বসাই দিবেন। এখন কি? বাই প্লাস অবজেক্ট, তাহলে বাই আব্দুল্লাহ। এখন দেখেন, যদি মনে করেন যে ভাইয়া অপশনে তো এটা নাই, তাহলে আপনাকে এইটা দিয়ে চিন্তা করতে হবে, আপেন দি। তাহলে আপেন দিয়ে চিন্তা করেন, আপেন হ্যাজ বিন গিভেন। এখন আপেন মানে কি? একটা কলম বুঝালে কি হয়? হ্যাজ বসে, এই জন্য কি আপেন হ্যাজ বিন গিভেন বাই আব্দুল্লাহ। সবই ঠিক আছে, পার্থক্য হচ্ছে যখনই ব্যক্তি বলবে, ব্যক্তির পূর্বে মি বসাই, মানে কি ব্যক্তির পূর্বে টু বসাই দিতে হবে। আর যদি টু বসে, আর যদি জন্য বোঝায় তাহলে কি ইউজ করতে হবে? ফর ব্যবহার করতে হবে। জন্য বোঝালে ফর ব্যবহার করতে হবে, আর নরমালি ব্যক্তির পূর্বে কি বলবে? টু বলবে। সবাই কি বুঝছেন এটা? বলেন একটু। এই ফ্যাক্টরি অবজেক্ট, ডাবল অবজেক্ট সবাই কি বুঝছেন কিনা একটু বলেন। তাহলে আমি একবারে এক পক্ষে চলে আসি। তাহলে ফ্যাক্টরি ভার্ব মানে হচ্ছে কি? দুইটা অবজেক্ট থাকবে, যেটা প্রথমটি দ্বিতীয়টি ছাড়া কি হতে পারবে না। কয়েকটা ভার্ব দিয়ে দিয়েছি।
ডাবল অবজেক্ট কয়েকটা ভার্ব আছে, আর সেক্ষেত্রে কি করতে হবে, যদি ব্যক্তিকে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নরমালি নিয়ে আসবেন, আর যদি ব্যক্তিকে না নিয়ে বস্তুকে নিয়ে আসেন তাহলে কি করতে হবে, তার পূর্বেটা টু প্রিপোজিশন বসাইতে হবে অথবা ফর, জন্য বোঝাইলে ফর, আর বাকি সকল ক্ষেত্রে টু। এখন দেখেন আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি। মানে আমি যখন পড়াইলাম আপনার কাছে জটিল লাগবে, আমি যে আপনার কাছে পড়াইলাম এটা জটিল লাগবে, কিন্তু এখন আপনার কাছে সহজ লাগবে। দেখেন প্রশ্ন অপশন দেখেন, আপনার চাকরি পরীক্ষায় কত সুন্দরলি ক্লিয়ারলি বুঝতে পারেন। দেখেন 34 নম্বর প্রশ্ন কি, আচ্ছা প্রথম প্রশ্ন ওটা আছে ওটা বাদ দেন, আমরা নতুন আরেকটা প্রশ্ন নেই। আচ্ছা এটাই দেন 34 নম্বরটাই দেখেন, হি হ্যাজ গিভেন মি আ বুক ইনটু প্যাসিভ ভয়েস। তাহলে দেখেন তো এখানে কি বলবেন, একটু চিন্তা করেন। প্রথমেই দেখেন আমরা যদি চিন্তা করি আবুক দেওয়া আছে, তার মানে কি আবুক, আবুক যদি নিয়ে আসেন তাহলে হ্যাজ গিভেন, হ্যাজ বিন গিভেন হবে না, এখানে কি ওয়াজ গিভেন হবে না, হ্যাজ গিভেন বিন নাই হবে না, হ্যাজ বিন গিভেন এটা হতে পারে। এখানে আবার দেখেন হ্যাড বিন, এই যে হ্যাড তো হবে না, আনসার হচ্ছে বিন হবে। মানে দ্রুত প্রশ্ন সলভ করার টেকনিক হচ্ছে এইটা এখন যা করলাম, কিন্তু একটু এখন আমরা বি নাম্বারটা ঘাটি কেন এটা হবে। আবু এখানে কি নিয়ে আছে আবুক, তাহলে হ্যাজ গিভেন, তাহলে কি হবে হ্যাজ বিন গিভেন, তারপরে দেখেন মি আছে, মির পূর্বে কি বলবে টু মি, তারপরে দেখেন হি আছে বাই হিম, বি নাম্বার আনসার। তাহলে দেখেন আমি যা পড়াইছি একটা প্রশ্ন সলভ করতে কয় সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড লাগে, সর্বোচ্চ 10 সেকেন্ড। দেখেন হ্যাজ গিভেন, হ্যাঁ হ্যাজ গিভেন তাহলে কি হবে হ্যাজ বিন গিভেন, ওয়াজ গিভেন হবে না, হ্যাজ গিভেন বিন নাই হবে না, হ্যাজ বিন গিভেন এটা হতে পারে, আবার এখানে দেখেন হ্যাড আছে, হ্যাড তো হবে না, তোমার আনসার হচ্ছে বি নাম্বার। তাহলে এটা যদি হয় তাহলে এটা आंसर কি হবে বলেন তো, এই যে 35 নম্বর প্রশ্নের आंसर কি হবে বলেন, 35 নম্বর প্রশ্নের आंसरটা কি হবে আপনারা বলেন। 35 নম্বর take it from he gave me a pen, হ্যাঁ এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার, বলেন কি হবে। 35 নম্বর প্রশ্নের आंसरটা কি হবে আপনারা একটু রেসপন্স করুন। 35 নম্বর প্রশ্নের आंसर কি হবে আপনারা রেসপন্স করেন, দেখি পারেন কি। চমৎকার, তাহলে 35 আনসারটা দেখেন, হি গেভ মি আ পেন, তার মানে গেভ কি, গেভ হচ্ছে V2 তাই না, তাহলে গেভ V2 মানে কি ওয়াজ গিভেন হবে তাই না। ওয়াজ গিভেন কেন হবে আমরা যদি একটু চিন্তা করি, দেখেন আ পেন নিলে ওয়াজ গিভেন, সবগুলোতে যদি আ পেন আছে তার মানে কি ওয়াজ গিভেন বলবেন, তাহলে এ নম্বরে ওয়াজ গিভেন আছে হলো। বি নাম্বারে দেখেন বিং আছে, বিং কখন হয় কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকবে, তার মানে সি নাম্বার বাদ। আ পেন ইজ গিভেন, এখানে ইজ কেন হবে ভাই, গিভের ভিতর হচ্ছে গে, ওই যে কনজুগেশন অফ ভার্ব পড়ছেন না সেখানে বলছি গিভের ভিতর হচ্ছে কি গে, এখানে আছে কি ইজ, তার মানে এটা হবে না। আ পেন ইজ বিং, এখানে বিং আছে তার মানে এটা হবে না, আনসার হচ্ছে এ নাম্বার। কেন হবে আমরা বলতে পারি আ পেন ওয়াজ গিভেন, আ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। সবাই দেখছেন একটা প্রশ্ন কতটা ইজি, কত সহজে সলভ করা যায়। হ্যাঁ আরেকটা প্রশ্ন দেখাই, লাস্ট প্রশ্ন এটা, আমরা এদিকে চলে আসি। দেখেন এই যে এই প্রশ্নটা দেখেন 37 নম্বর কি হবে, দ্য প্যাসিভ হি মেড আস ওয়ার্ক, হি মেড আস ওয়ার্ক, বলেন কি হবে এটা आंसर। 37 आंसर কি হবে, 37 নম্বর প্রশ্নের आंसर কি হবে আপনারা একটু বলুন। তাহলে 37 आंसर কি আমরা বলতে পারি, দ্য প্যাসিভ ভয়েস অফ হি মেড আস ওয়ার্ক, তাহলে একটু ভালো করে দেখেন তো কি হবে, একটু চমৎকার ভাবে চিন্তা করেন, একটু ভালোভাবে চিন্তা করেন এটা आंसर কি হবে। তাহলে আমরা বলতে পারি the passive voice he made us work, এখানে আমরা দেখেন ওয়ার্ক নিয়ে আসতে পারি, কি নিয়ে আসতে পারি ওয়ার্ক। ওয়ার্ক শব্দের আমরা যদি একটু চিন্তা করি যে আস উই আসলে উই আসবে তাই না, তাহলে উইর সাথে কি বসে, উইর সাথে কি ওয়াজ বসে, কারণ এখানে অলরেডি মেড কি V2 ওয়াজ বসে না ওয়ার বসে,
তার মানে দেখেন এখানে ওয়াজ আছে হবে না, এখানে ওয়াজ আছে, এটা আছে বি নাম্বারটা হইতে পারে, আচ্ছা সি ডি হতে পারে। হ্যাঁ, তার এখন দেখেন আপনি যখন উই নিলে তাহলে আমরা কি বলতে পারি, উই আর মেড, ওকে, উই আর মেড, একটু ভালো করে চিন্তা করেন যে উই আর মেড দ্য ওয়ার্ক ফর হিম। দেখেন ভালো করে একটু চিন্তা করেন যে ওয়ার্কের সাথে কি ওয়ার বসে, ওয়ার বসে না, তার মানে সি নাম্বারটাও বাদ, তাহলে এ সি বাদ, তাহলে উইর সাথে ওয়াল বসে না, ওয়ার্কের সাথে ওয়ার বসে না, তাহলে বাদ, তাহলে এখন বি এবং ডি হবে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, উই আর মেড দ্য ওয়ার্ক ফর হিম, দ্য ওয়ার্ক ফর হিম আছে, উই আর মেড দ্য ওয়ার্ক ফর হিম। আবার দেখেন পরের বাক্য আছে ওয়ার্ক অবজেক্ট হিসেবে নিয়েছে, ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস, এখন বলেন বি এবং ডি এর মধ্যে কোনটা आंसर, বি এবং ডি এর মধ্যে কোনটা आंसर, সবাই একটু বলেন। তাহলে বলেন এটা आंसर কি হবে। এখানে একটু খেয়াল করেন, যদি এখানে আমরা যদি একটু চিন্তা করি তাহলে একটু ভালো করে খেয়াল করেন, যদি আমরা খুব ভালো করে দেখি, যদি এই মেডটা পজিটিভ ভার্ব হয়, কি হয়, পজিটিভ ভার্ব হয়, তাহলে এখন দা ওয়ার্ক না হয় টু ওয়ার্ক বসতো, ঠিক আছে, দা ওয়ার্ক না বসে কি বলবে, টু ওয়ার্ক বলবে। কার, এখানে তো টু ওয়ার্ক নাই, ডি নাম্বার বাদ, आंसर হচ্ছে বি নাম্বার, তাহলে ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস। সবাই ক্লিয়ার, সবাই বুঝছেন কিনা একটু জানান। তাহলে দেখেন এই যে দেখেন এই নিয়মটা, হ্যাঁ, আমরা যদি একটু চিন্তা করি যে রুল 2 তে আমরা যেটা বুঝলাম, যে রুল 2 তে বুঝলাম, যদি আপনি এটা চিন্তা করেন তাহলে দেখেন এটা কতটা জটিল বাট কতটা ইজি ভাবে চিন্তা করা যায়। এখন আপনি যদি এটা না বুঝে ঘোড়ার ডিমের মতো মুখস্থ করেন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না। আচ্ছা, অনেকেই মনে বলেন যে ভাই প্রিপজিশন মনে থাকে না, মুখস্থ করতে পারে না, হ্যান করে না ত্যান করে না, হ্যাঁ, তবে স্পেসিফিক ভাবে যখন পড়বেন সেটা তো আলাদা হিসাব, কিন্তু এই জায়গায় ভয়েস থেকে বেশ কিছু জায়গা থেকে প্রশ্ন হয়, এগুলো আমরা একটু ভালো করে খেয়াল করি। এটা চিন্তা করেন যে প্যাসিভ ভয়েসে বাই প্রিপজিশন গ্রহণ করে না, হ্যাঁ, আমরা অলমোস্ট অনেক জায়গায় দেখলাম যে বাই বসে, কিন্তু কিছু জায়গায় প্রিপজিশন বাই বসে না, যেমন অ্যানয়, চার্ম, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, বেগস, সারপ্রাইজ, এই শব্দগুলো থাকলে কি হবে, ব্যক্তি হলে উইথ বলবে আর আচরণ কর্ম গুণ বস্তু হলে অ্যাট বলবে। তাহলে আমার সাথে একবার বলেন, অ্যানয়, চার্ম, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, বেগস, বারবার কয়েকবার পড়েন, বারবার কয়েকবার পড়লে আপনি চিনবেন, ব্রেনটা একটু আপনার সাথে সহজ হবে। এরপর আর কয়েকদিন পর রিভিশন দিলেন, একটা প্রশ্নে আটকায় গেলেন, এই নোটটা একবার দেখে নিলেন, আস্তে আস্তে আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে। এরপরে দেখেন ইন্টারেস্ট, ইনভলভ, কন্টেন্ট, এমবডি, ইনক্লুড, সাবসিউম, এরপরে কি বলবেন, ইন বলবেন, কভার, ক্রাম, ডেকোরেট, অর্নামেন্ট, ফার্নিশ, ফিল, এদের পূর্বে কি বলবে, উইথ বলবে, কিছু শব্দ আছে দেখেন এখানে নো আছে না, নোর সাথে কে বসে, টু বসে, তবে কিছু ব্যতিক্রম আছেন, যখন স্বকীয়তা বা নিজস্বতা বোঝায় তখন এদের সাথে নন বাই বসে, স্বকীয়তা আত্মা প্রকাশ করতে কে বসে, এদের সাথে বাই বসে। মনে রাখবেন 99% জিনিসই লজিক্যালি চিন্তা করা যায়, দুই একটা ব্যতিক্রম আছে, এই দুই একটা ব্যতিক্রমের পিছনে যদি আপনি পণ্ডিত হইতে চান, মহাসমুদ্রে যাইতে চান, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, বাট কিছু কিছু জায়গায় এই যেমন স্বকীয়তা আত্মা নন বাই বসে, এগুলো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। তাহলে আমরা একটু আসি প্রশ্ন সলভ করে। দেখেন প্রশ্ন একটু খেয়াল করেন, এখানে হি অ্যানয়েড মি, এখানে কি হবে,
দেখেন হি অ্যানয়েড মি, অ্যানয়েড কি V2, অ্যানয়েড কি V2। আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে আমরা কি বলছিলাম, অ্যানয়েড এর সাথে কি বসে দেখেন তো, অ্যানয়েড এর সাথে কি ব্যক্তি হলে উইথ আর আচরণ গুণ বস্তু হলে অ্যাড বসে, তাহলে এখানে কি হবে বলেন। দেখেন তাহলে আমরা বলতে পারি I was annoyed, I was annoyed। এখন দেখেন এই হিটা ব্যক্তি না বস্তু বলেন, ব্যক্তি না বস্তু, অবশ্যই ব্যক্তি, তাহলে আমরা কি বলবো with him, he annoyed me, I was annoyed with him। কেন বসলো with, কারণ হিটা হচ্ছে কি ব্যক্তি। আবার দেখেন his conduct, conduct মানে কি তার আচরণ, annoyed আব্দুল্লাহ, আব্দুল্লাহ আচরণ কি রাগান্বিত ছিল, তাহলে আমরা বলতে পারি আব্দুল্লাহ was annoyed, তখন কি হবে his conduct, এটা কি হবে এই যে at his conduct, তাহলে একটু দেখেন এখানে অ্যাড বস, পার্থক্য বুঝছেন সবাই এটা খেয়াল করুন, পার্থক্য বুঝছেন। তাহলে এই যে আব্দুল্লাহ was annoyed at his conduct, এখানে আছে কি with him, with হলে ব্যক্তি আর আচরণ কর্ম সৌন্দর্য এগুলো বুঝালে কি বলবে অ্যাড বলবে। তারপরে দেখেন a tree is known by but to its fruits, বলছে কি বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি তোমার ফলের পরিচয়, তাহলে বৃক্ষর নিজস্ব স্বকীয়তা না, নিজস্ব স্বকীয়তা থাকলে বাই বলবে না, বাই বলবে না, বলবে হচ্ছে কি টু। a man is known by to the company he keeps, এখানে বাই বলবে না, বলবে কি বলছে একজন মানুষ বা একটা ব্যক্তি বলছে সঙ্গ দেখে লোক চেনা যায়, বলতে আমি কাদের সাথে মিশি তাদেরকে আপনি অবজার্ভ করে আমার গুণাবলী অনেকটা আইডিয়া করতে পারবেন, আপনার আচরণ বা গুণাবলী আপনার যাদের সাথে মেশেন সেটা একটা কি বহিঃপ্রকাশ পায়, দেখবেন ঠিক আছে। তো এগুলো আমরা একটু দেখে নিব, এখন একটু প্রশ্ন সলভ করি, প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই জায়গাটা ভালো করে দেখেন। প্রথম প্রশ্ন, his behavior surprised me, তাহলে এখানে কি বলবেন his behavior surprised me, এখানে অ্যানসারটা কি হবে বলেন। এখানে আমরা যদি একটু বলি his behavior surprised me, এই জায়গাটা আমরা যে কাজটা করব surprise me I, তাহলে I surprised হবে না I was surprised হবে, সারপ্রাইজ এখানে V2 আছে তার মানে I was, এখানে শুধু সারপ্রাইজ হবে না অ্যাড বিন হবে না, তাহলে I was surprised এটা B এবং D, তাহলে A নাম্বার C নাম্বার বাদ দিলেন, তাহলে I was surprised with his behavior না at his behavior কি তার আচরণ ব্যবহার, তাই না, তার মানে কি অ্যাড বলবে, आंसर হচ্ছে D নাম্বার। তার মানে দেখেন ভয়েসের কমন সেন্স থাকলে কিছু স্পেসিফিক জায়গায় কাজ করতে হয়, যেমন আমরা এখন প্রিপজিশনের কাজগুলো করতেছি বাইয়ের বদলে। এরপর দেখেন 40 নাম্বার, হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ, দ্য বয় প্লিজড আস, প্লিজ থাকলে কি বসে আমরা দেখি, একটু আসি এখানে দেখেন প্লিজ বাই, হ্যাঁ প্লিজ উইথ, প্লিজ অ্যাড, প্লিজ টু, তার মানে কি প্লিজ এর সাথে বাই বসে না, প্লিজ এর সাথে টু বসে না, তার মানে এ নাম্বার ডি নাম্বার বা। এখন বি নাম্বার, উই আর প্লিজ উইথ আস, হ্যাঁ উই আর প্লিজ উইথ আস, উই আর প্লিজ অ্যাট দ্য বয়। আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে কি বলবে, দা বয়, এই বালকটি, বালকটি বললে কি বলছে বলেন, অ্যাড বলবে দা বয়, বালকটি, বালকটি একটা ব্যক্তিকে বোঝাইছে, তার মানে কি आंसर হচ্ছে সি নাম্বার। 40 এর आंसर কি 40 এর आंसर কি হবে বলেন, 40 এর आंसर কি হবে, 40 এর आंसर কি হবে বলেন, 40 এর आंसर কি হবে সি নাম্বার। তো এইভাবে দেখেন এখানে আবার কি আছে, এখানে দেখেন চার্ম আছে, তো আপনি এইভাবে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ তারপর দেখেন যে অ্যানয়েড দেওয়া আছে, হ্যাঁ অ্যানয়েড দেওয়া আছে, এগুলো নিয়ে আপনারা প্রশ্ন সলভ করবেন, আশা করি পারবেন, প্রবলেম থাকলে জিজ্ঞেস করবেন। এরপরে দেখেন এখানে আবার কি আছে, আচ্ছা এখানে এত কিছু দেখার দরকার নেই, 41 নম্বর একটা বিসিএস এর একটা প্রশ্ন 27তম বিসিএস এ আসছিল, যে এটা খেয়াল করেন, গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস, এখানে এত কিছু দেখার কি দরকার, এমবডিজ, এমবডিজ এর সাথে কি বসে, ইন বসে, কোথায় আছে দেখেন, এমবডিড বাই হবে না, এমবডিড ইন বি নাম্বার রাইট, এমবডিড টু হবে না, এমবডিড অন হবে না, आंसर হচ্ছে বি নাম্বার। জাস্ট একটা প্রিপজিশন দিয়ে প্রশ্ন সলভ করা যায়। এখন দেখি কেন হইল, মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস, তার মধ্যে অল দ্য গুড কোয়ালিটিস সাবজেক্ট, অবজেক্ট অফ সেন্স ছিল হয়ে গেল সাবজেক্ট, এখানে গুড কোয়ালিটিস, এটা কি এটা গুড কোয়ালিটিস কি অনেকগুলো না, তার মানে কি আর বলবে, কারণ আর বসলে কেন এমবডিজ, এটা প্রেজেন্ট ছিল এইজন্য কি আমি আর বলবে, তাহলে আর এমবডিড, তারপরে এমবডির সাথে এটা ইন বসবে, তারপরে অবলিগেশন মাই টিচার।
ক্লিয়ার? এভাবে গুলো আমরা আমরা একটু দেখে নিব। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে বাই বসে না। কি বসে না? বাই বসে না। তো বাই না বসলে সেক্ষেত্রে কি বসাবেন? দেখেন এখানে কি বসছে। এখানে যদি আসি the third passive voice, do you know them? Do you know them? তুমি কি তাদেরকে চেনো? Do you know them? তাহলে এখানে आंसर দেখেন, do you know them প্রশ্ন করা বুঝাইছে। একটু খেয়াল করেন, is they know by you, নো এর সাথে কি বাই আসে? নো এর সাথে কি বাই, নোর সাথে টু, নোর সাথে উইথ। বলেন এটা आंसर কি হবে? 47। এখানে এত কিছু চিন্তা করা লাগবে না, জাস্ট চিন্তা করেন দের সাথে কি কখনো ইজ বসে? নো। দের সাথে আর বসে? ডু ইউ নো देम, ঠিক আছে, দের সাথে আর। তো সি এখন একটা বাদ দিয়ে দিলাম অলরেডি, সি বি ডি এর মধ্যে কোনটা হবে বলেন? এখানে বলছে যে আর দে নো টু ইউ, আর দে নো উইথ। দেখেন এখানে বাই আছে, এখানে টু আছে, এখানে উইথ আছে। এখন বলেন নোর সাথে কি কি বসে? আমরা কি পড়াইছিলাম বলেন? নোর সাথে আমরা কি কি পড়াইছিলাম? নোর সাথে আমরা কি পড়াইছিলাম বলেন? নোর সাথে আমরা কি পড়াইছিলাম? আমরা যেটা পড়াইছিলাম সবাই একটু খেয়াল করেন যে দেখেন, দেখেন আমরা কি বলছিলাম যে নোর সাথে স্বকীয়তা বা আত্মপ্রকাশ বুঝতে বাই বসে, বাকি সকল ক্ষেত্রে কি বসে? টু বসে। এখানে কি বলছে? এখানকার প্রশ্নটা দেখেন তো, এখানকার প্রশ্নটা কি আছে দেখেন, নোর সাথে কি বাই বসবে, আর দিয়ে নো ইফ, এটা কি মানে আত্মা বা সক্রিয়তা বোঝাইছে, নিজস্বতা বোঝাইছে না? সি নম্বর বা। এখন বসেন, উইথ তো হবেই না, বাদ, অ্যানসার হচ্ছে বি নম্বর, সহজ হিসাব। আর একটা প্রশ্ন দেখেন 48 নম্বর, দেখেন চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, হিজ বিহেভিয়ার অরিড অ্যাবাউট। অরিড এর সাথে অ্যাবাউট বসে, তাহলে কোথায় আছে? অরিড অ্যাবাউট আছে, অরিড বাই, অরিড দেখেন উইথ, অরিড বাই, তার আনসার এই নাম্বার। বাকিগুলো তো কমন সেন্স। তো এভাবে আপনি চাইলে বয়েজের প্রশ্নগুলো খুব দ্রুত সলভ করতে পারেন। মাস্টার বই এখন ধরার দরকারই নাই, আমরা জাস্ট আগে এই ক্লাসগুলো শেষ করি, দেন আমি মাস্টার বই আমি নিজে দেখাই দেবো। হ্যাঁ, কোথায় কি ব্যাপার, যে কোন কোন জায়গাগুলো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আমাদের আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা রুল রুল 4, রুল 5, নেক্সট ক্লাসে আমাদের রুল 7 পর্যন্ত। হ্যাঁ, এটা বেশি বড় না, একদম ছোটটা আমরা একটু এটা শেষ করে ফেলবো। এবং আমরা এখানে যে প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। হ্যাঁ, তো এই ক্লাসগুলো আমরা একটু ভালো করে করবো, ইনশাআল্লাহ ভালো হবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল, দোয়া রইল। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন, অথবা পরবর্তী ক্লাসের শুরুতে, অথবা আমাদের যেই প্র্যাকটিস একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনি কি করতে পারেন? মেসেজ করতে পারেন, প্রবলেমগুলো ছবি তুলে জানাতে পারেন বা ভয়েস দিতে পারেন, আমরা ওই জায়গাগুলোতে সমাধান দিব। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।